আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারাসাত এমজিএম হাই স্কুল অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নোত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে তিব্বত মালভূমি, একটি এটা পর্বত বেষ্টিত মালভূমি, 2 গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটা স্তূপ পর্বতে, 3 নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো এটা গিরিখাত, 4 পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে এটা দোয়াব, 5 বেলে মাটির জলধারণ ক্ষমতা এটা কম হবে, 6 রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো এটা আগ্নেয়শিলা, 7 অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদী খাত হলো ওয়াদি, 8 ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো এটা খার্তুম, 9 অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এটা মাউন্ট তৌবকল। এরপরে 10 আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো এটা সাহারা। এরপরে 2 দাগের এতে আছে শূন্যস্থান পূরণ করো। এক আছে ইউরোপের আল্পস একটি এটা নবীন ভঙ্গিল পর্বত, 2 উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে এটা নদী উপত্যকা বলে। এরপর 3 ব্যাসল্ট হলো এটা আগ্নেয়শিলার উদাহরণ, 4 আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত এটা খামসিন বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতি, 5 জামেজি নদীর পথে সৃষ্টি হয়েছে এটা ভিক্টোরিয়ার জলপ্রপাত। এরপর বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। এক আছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। একটি পলিগঠিত সমভূমির উদাহরণ হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। এরপরে 2 আছে সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? সিমেন্ট কারখানায় চুনাপথর শিলা ব্যবহার করা হয়। 3 আছে মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়াকে কি বলে? মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়াকে পেডোজেনেসিস বলে। এরপর 4 আছে ক্যারাভান কি? মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। এরপরে 5 আছে পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল হলো সুয়েজ। এরপরে 6 আছে মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কি বলে? মরু অঞ্চলের শুকনো নদীখাতকে ওয়াদি বলে। এরপরে 7 আছে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? ভূমধ্যসাগরের চাবিকাঠি বলে জিব্রাল্টার প্রণালীকে। এরপরে 3 রেগে গেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। এক আছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এর উত্তরটি হলো সংজ্ঞা কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার নদী বায়ু প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন। এই যে পাশে চিত্রটা তোমরা দেখে নাও, ব্যবচ্ছিন্ন মালভূমি শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে, পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার ওপর নদী বিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। 2 কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। 3 মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান, উদাহরণ ছোটনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি। এরপরে 2 আছে সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো মালভূমি ও সমভূমি বিষয় 1 সংজ্ঞা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 300 মিটার উঁচু 4-5 খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। এটা সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা 300 মিটারের কম উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল স্থলভাগকে সমভূমি বলে। 2 ভূমির ঢাল মালভূমি উপরিভাগ প্রায় সমতল বা তরাঙ্গিত হলেও চারপাশের ঢাল খাড়া হয়। সমভূমির ঢাল খুব মৃদু বা কম এবং এর ঢাল ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে মিশে যায়। তোমরা এই দুটি বলে দেবে। এরপরে 3 আছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। এর উত্তরটি হলো, এখান থেকে আমরা উত্তরটা তৈরি করে নেব। এখানে বলেছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। আর তোমাদের এখানে বলেছে যে বদ্বীপ সৃষ্টির শর্ত 1 আছে এখানে নদীর তীব্র গতিবেগ। যে সমস্ত নদীর মোহনায় নদীর বেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রে অনেক দূরে চলে যায়। আর এখানে শর্ত তোমরা বলবে যে নদীর হচ্ছে গতিবেগ, কারণ হচ্ছে
মোহনা অঞ্চলে নদীর গতিবেগ যত কম থাকবে তত বদ্বীপ সৃষ্টি হবে। এরপর 2 বলবে স্বল্প দীর্ঘ নদী, এখানটায় বলেছে তোমরা বলবে এটা দীর্ঘ নদী, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর দৈর্ঘ্য যত বেশি হবে বদ্বীপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এরপরে 4 আছে জলবিভাজিকা কি? এর উত্তরটি হলো দুটি নদীর মধ্যে অবস্থানরত পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি ইত্যাদি একটি নদী অববাহিকাকে অপর একটি নদী অববাহিকা থেকে পৃথক বা বিভাজন করে, এদের জলবিভাজিকা বলে। বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান করছে। তলে তোমাদের জলবিভাজিকার চিত্র দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 5 আছে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে কাঠিন্য, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বেকার তুলনায় বেশি কঠিন হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 স্ফটিক, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। এরপরে 6 আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উত্তরটি হলো যে পরিকল্পনার মাধ্যমে নদীর ওপর বাঁধ দিয়ে একাধিক উদ্দেশ্য সাধন, বিশেষত নদী অববাহিকার অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন দামোদর নদী উপত্যকার পরিকল্পনা, আর হচ্ছে ভাকরা নাঙ্গল পরিকল্পনা, যেটা হচ্ছে দামোদরটা হচ্ছে এটা দামোদর নদ, আর এটা হচ্ছে শতদ্রু নদীর উপর। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো সমভূমি অঞ্চলে ঘন বসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। 1 সমতল ভূমি, সমভূমি অঞ্চল একেবারে বন্ধুর প্রকৃতি নন, এখানকার সমপ্রায় ভূমিতে সহজে লোকে বসতি স্থাপন করতে পারে। 2 উর্বর মৃত্তিকা, সমভূমি অঞ্চলের নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। 3 অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘনবসতি স্থাপনে আগ্রহী করেছে। 4 শিল্পের অবস্থান, প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকা সুবিধায় মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। এরপরে আছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, সমভূমি অঞ্চলে খুব সহজে সড়কপথ, রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়, ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘনবসতি গড়ে তুলতে সাহায্য করে। এরপর 6 আছে প্রশাসনিক সুবিধা, প্রাচীনকাল থেকেই প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলে শহর স্থাপিত হয়েছে, ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি। অন্যান্য সুযোগ সুবিধা, জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা সহ স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। এরপরে 2 আছে চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। এর উত্তরটি হলো স্তূপ পর্বত ভূ আলোড়নের সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী 2 অংশ উপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানি ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। এই যে পাশের চিত্রটা দেওয়া আছে তোমরা দেখে নাও। এরপরে 3 আছে মাটি সৃষ্টি নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। এর উত্তরটি হলো আদিশিলা অর্থাৎ শিলা মাটির গঠনে প্রধান উৎস হওয়া একে আদিশিলা
বা জনক শিলা বলে। মাটির রং, গঠন, কাঠামো, জলধারণ ক্ষমতা ইত্যাদি মূলত নির্ভর করে আদি শিলার ওপর। আবার ভবিষ্যতে মাটি কেমন হবে তাও নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। যেমন এক ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মাটির সৃষ্টি হয়, আবার শিলায় ফেলসপার খনিজ বেশি থাকলে কাদা মাটির সৃষ্টি হয়। চুনা পাথর থেকে সাদা বা ধূসর রঙের মাটির সৃষ্টি হয়। কঠিন শিলার তুলনায় কোমল শিলায় মাটি গঠন দ্রুত হয়। এরপরে সিলিকা সমৃদ্ধ আম্লিক প্রকৃতির শিলায় অম্লধর্মী মাটি সৃষ্টি হয়। ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম যৌগ সমৃদ্ধ ক্ষারীয় প্রকৃতির শিলায় ক্ষারকীয় মাটি সৃষ্টি হয়। এরপর আছে জলবায়ু। মাটি সৃষ্টিতে জলবায়ু বিশেষ ভূমিকা নেয়। জলবায়ুর দুটি প্রধান উপাদান হলো বৃষ্টিপাত ও উষ্ণতা। এরা আদি শিলার বিয়োজনে সাহায্য করে। আবার জলবায়ু জীবের বন্টন ও প্রকৃতি নিয়ন্ত্রণ করে, যা জৈব পদার্থ রূপে মাটিতে ফিরে আসে। মাটির গঠন অনেকাংশ জলবায়ুর উপর নির্ভর করে, যেমন অধিক উষ্ণতায় অববাহিকার প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে মাটি গঠন প্রক্রিয়াকে দ্রুততর করে এবং স্বল্প তাপমাত্রায় মাটির গঠন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তাই শীতল ও শুষ্ক জলবায়ু অঞ্চল অপেক্ষা উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে মাটি গঠন প্রক্রিয়া দ্রুত হয় এবং মাটির গভীরতাও বেশি হয়। আবার অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের প্রাচুর্যতার জন্য মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং স্বল্প বৃষ্টিপাতযুক্ত মরু অঞ্চলে তাই কৈশিক প্রক্রিয়ায় মরুমৃত্তিকা সৃষ্টি হয়। এরপর আছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতিও মাটি তৈরিকে প্রভাবিত করে। এক ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম থাকে, আবার ভূমির ঢাল কম হলে সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হয়। তাই পার্বত্য অঞ্চল অপেক্ষা সমতল ভূমিতে মাটি গঠনের কাজ দ্রুত হয় এবং মাটির গভীরতা অনেক বেশি হয়। এরপরে 4 আছে অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়। এর উত্তরটি হলো আফ্রিকা মহাদেশ অন্ধকারচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত হওয়ার কারণগুলি হলো নিম্নরূপ। এক, আফ্রিকা মহাদেশে অনেকগুলি মরুভূমি বিরাজমান, যেমন এই মহাদেশে উত্তরে রয়েছে সাহারা, দক্ষিণে নাবিব ও কালাহারি মরুভূমি। 2, আফ্রিকার অধিকাংশ স্থানই দুর্গম। এছাড়াও এখানে সড়ক পথ, রেলপথ বা জলপথ ব্যবস্থা উন্নত না হওয়া এখানকার অনেক স্থান বহির্বিশ্বের লোকের অগোচরে রয়েছে। 3, আফ্রিকার মধ্যভাগে রয়েছে দুর্ভেদ্য জঙ্গল, যেখানে প্রচুর হিংস্র জীবজন্তুর বাস। 4, ভারতের সিন্ধু সভ্যতার মতো আফ্রিকার মিশরীয় সভ্যতাও বহু প্রাচীন। তবে মহাদেশটির বেশিরভাগ স্থানই সাধারণ মানুষের অগোচরে ছিল। এই সকল কারণে অভিযাত্রী লিভিংস্টোন আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছেন। এরপরে 5 আছে নীল নদের গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্য। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য প্রায় 6650 কিমি। গতিপথ তাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কাগওয়া হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজল এবং পূর্ব দিক থেকে সোবাট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 840 কিমি পথ অতিক্রম করে খার্তুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খার্তুমের উত্তরে আটপাড়া নামক স্থানে আটপাড়া নদী নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এরপরে 6 আছে নীলনদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন। এর উত্তরটি হলো মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট জনসংখ্যার 95% মানুষ নীলনদের
বদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হলো নীলনদ অববাহিকা। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান। এর কারণগুলি হলো: এক, উর্বর প্লাবনভূমি সৃষ্টি। সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয়, তবে গ্রীষ্মকালে আবিসিনিয়া পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফ গলা জল নীলনদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে মিশর সমগ্র বদ্বীপ অংশ ও নীলনদের উভয় তীরে প্রায় 15 কিমি প্রশস্ত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই উর্বর ভূমিভাগ কৃষির পক্ষে আদর্শ। এরপরে 2 আছে কৃষিকাজে সহায়ক। নীলনদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে গম, যব, দীর্ঘ আঁশযুক্ত তুলো, আখ, তামাক, চীনাবাদাম, ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয়। এরপর 3 আছে পরিবহন সহায়ক। নাব্যতার জন্য নীলনদ পরিবহনে বিশেষ সহায়ক হয়েছে। নীলনদের মোহনা থেকে প্রায় 1500 কিমি জলপথে সারা বছর নৌ চলাচল করে। এছাড়া নদীর অববাহিকা সড়কপথ ও রেলপথের বিকাশ ঘটেছে। এরপর 4 আছে শিল্প স্থাপনের সহায়ক। উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাস বয়ন, চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এরপর আছে জলবিদ্যুৎ উৎপাদন। বর্তমানে নীলনদের উপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এরপর আছে পশুপালনের সহায়ক। নীলনদ উপত্যকা তৃণভূমিতে পশুপালন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। এরপর 7 আছে জনবসতি স্থাপন। নীলনদ অববাহিকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। তাই মিশরে প্রায় 90% মানুষের বসতি এই উর্বর অববাহিকাতেই। কৃষি, বিদ্যুৎ, শিল্প ও পরিবহনের সুবিধা থাকায় মিশরের নীলনদ অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। এর উত্তরটি হলো, এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেবো যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে সমস্ত কার্যাবলী পরিলক্ষিত হয় তার মধ্যে অন্যতম হলো ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ। যেমন 1 ক্ষয় কাজ। নদীর উৎস অঞ্চল বা পার্বত্য গতিতে ভূমির ঢাল অনেক বেশি থাকে বলে নদী প্রবল বেগে উপত্যকা ধরে বয়ে চলে। এর ফলে এই অংশে নদী মূলত ক্ষয় কাজ করে থাকে। প্রসঙ্গ, উচ্চ প্রবাহী নদী নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় উভয়ই করে থাকে। এরপর আছে উৎপন্ন ভূমিরূপ। নদীর ক্ষয়কার্যের দ্বারা VI আকৃতি উপত্যকা, জলপ্রপাত প্রভৃতি গড়ে তোলে। এরপর আছে বহন কাজ। নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে ধীরে ধীরে সমভূমি অঞ্চলে প্রবেশ করে সেখানে ভূমির ঢাল দ্রুত কমে যায় বলে নদী ক্ষয় করতে পারে না। ফলে এই অবস্থায় নদী তার উৎস থেকে বয়ে আনা নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি পদার্থগুলিকে শুধুমাত্র বহন করে। 3 সঞ্চয় কাজ। নিম্ন গতিতে ভূমির ঢাল প্রায় একেবারেই থাকে না। এই অবস্থায় নদী ধীরে ধীরে সমুদ্রে নেমে আসে। নিম্নগতিতে নদী গতিবেগ অত্যন্ত মন্থর হয়ে যায় বলে নদী তার উপত্যকা বরাবর পলি, বালি, কাদা প্রভৃতি ক্রমাগত সঞ্চয় করতে থাকে। উৎপন্ন ভূমিরূপ। নদীর সঞ্চয় কার্যের দ্বারা নদী, দ্বীপ, অশ্বক্ষাকৃতি হ্রদ, বদ্বীপ, প্লাবনভূমি প্রভৃতি গড়ে ওঠে। এরপরে 2 আছে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এর উত্তরটি হলো, সাধারণত নদী নিম্ন প্রবাহে এসে তার গতি হারিয়ে ফেলে এবং সঞ্চয় কাজ শুরু করে। নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো: 1 প্লাবনভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারে নদী প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষাকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। এই নিচের ছবিটা আছে, তোমরা দেখে নাও। এরপর আছে স্বাভাবিক বাঁধ বা লেভি। সমভূমি অঞ্চলে কোনো কোনো স্থানে নদী নুড়ি, কাঁকর, কাদা, বালি ইত্যাদি উভয় তীর বরাবর সঞ্চয় করে ধীরে ধীরে
ওই সঞ্চয় নদীর দুধারে বাঁধের সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এই বাঁধ তৈরি হয় বলে একে স্বাভাবিক বাঁধ বা লেভি বলে। স্বাভাবিক বাঁধের উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। এরপর আছে বালুচর। সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় গতিপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলবার জন্য নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদী বাঁক ঘোরবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থান উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়া নদীর মাঝে মাঝে নুড়ি কাকড় কাদা পলি জমেও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে, যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম একটি নদী চর। এরপরে আছে বেনুনি নদী। কোনো নদীর মধ্যে অসংখ্য চর বা নদী দ্বীপের সৃষ্টি হলে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বেনুনির মতো প্রবাহিত হয়, একে বেনুনি নদী বলে। এরপরে বদ্বীপটা বলে দেবে। নদী যখন মোহনার কাছে পৌঁছয় তখন নদীতে স্রোত একেবারে থাকে না। দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকড় বালি পলি কাদা নদীর মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রাবিহীন বাংলা ব অক্ষরের মতো দ্বীপের সৃষ্টি করে। এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম। মোহনার নিকট পলি সঞ্চিত হয়েও বদ্বীপ গঠিত হয়, যেমন হুগলি নদীর মোহনায় সাগরদ্বীপ, ঘাড়িভাঙা নদীর মোহনায় অনতিদূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা। এরপরে তিনি দেখেছি আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো নিরক্ষীয় জলবায়ু। মহাদেশে নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলগুলিতে এই ধরনের জলবায়ু দেখা যায়, তাই সারা বছর উষ্ণতা বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, আবার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি। আর এই প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে চিরসবুজ বা চিরহরিত প্রকৃতির উদ্ভিদ যেমন মেহগিনি, আলবুস, রোজউড, আয়রনউড ইত্যাদি জন্মায়। এই অরণ্য এতটাই ঘন আর দুর্ভেদ্য হয় যে সহজে প্রবেশ করা যায় না। এরপর আছে ভূমধ্যসাগরের জলবায়ু। এই মহাদেশের ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলি অর্থাৎ মরক্কো, আলজেরিয়া ও টিউনিসিয়াতে এই জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে পশ্চিমা বায়ু প্রভাবে শীতকালে প্রায় 100 সেমি বৃষ্টিপাত হয়। আর এই শীতকালীন বৃষ্টিপাতের উপর ভিত্তি করে এখানে কমলা লেবু, জলপাই, আঙুর ইত্যাদি টক জাতীয় ফলের উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এরপরে আছে 4 আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেবো, যেহেতু উষ্ণতা বৃষ্টিপাতের উপর উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ু বৈচিত্র্যের কারণে পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। এই কারণগুলি হলো: 1 অক্ষরেখা নিরক্ষরেখা আফ্রিকা মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়। আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ু উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতি। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে উষ্ণমণ্ডলে মহাদেশ হলেও পূর্বাংশের উচ্চভূমি এবং পার্বত্য অঞ্চলে উচ্চতার জন্যই জলবায়ু শীতল থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চির তুষারাবৃত থাকে। এরপর আছে স্থলভাগ ও সমুদ্রের অবস্থান। পূর্বে লোহিত সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক সাগর, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উঁচু মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরমাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরুভূমি অঞ্চলে হারমাটান, খামসিন, সিরক্কো প্রভৃতি উষ্ণ বায়ু
প্রভাবে উষ্ণতা বেশ বেড়ে যায়। এরপর হচ্ছে সমুদ্র স্রোত। আফ্রিকা মহাদেশে বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত পরিবাহিত হয়। এর ফলে শীতল সমুদ্র স্রোত অঞ্চল শীতল ও উষ্ণ সমুদ্র স্রোত অঞ্চল উষ্ণ হয়। কেপটাউন উপকূল শীতল, বেঙ্গুলিয়া স্রোতের প্রভাবে শীতল হয়। উত্তর পশ্চিমে মরক্কো উপকূল অঞ্চল শীতল, ক্যানারি স্রোতের প্রভাবে শীতল থাকে। আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে 3 নম্বর প্রশ্নটা ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।